দর্শক আমন্ত্রণ রাতের বাংলাদেশের আয়োজনের শুরুতেই জানাবো শিরোনামগুলো। লতিফ সিদ্দিকী টিকলেও শেষ দিনের আপিলে বিএনপির কয়েক প্রার্থীর মনোনয়ন বাতিল। ছাত্র দলের ইসি ঘেরাও, পক্ষপাতের অভিযোগ মির্জা ফখরুলের। আমরা মনে করি যে নির্বাচন কমিশন অনেকগুলো ক্ষেত্রেই তারা তাদের কার্যকলাপের মধ্য দিয়ে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত প্রতিনিধি দলের বৈঠক, প্রশাসনের নিরপেক্ষতা ও আমিরকে বাড়তি নিরাপত্তা দেওয়ার দাবি। একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামায়াত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। জুলাই শহীদ পরিবারের কষ্টের কথা শুনে আবেগ আপ্লুত তারেক রহমান, বললেন নিরাপদ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে শোকগাথা চলতেই থাকবে। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। লর্ড দুর্নীতি মামলায় শেখ হাসিনা, টিউলিপ, ববি সহ 18 জনের বিরুদ্ধে রায় 2 ফেব্রুয়ারি। গুমের মামলায় 25 মার্চ তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ ট্রাইব্যুনালের। মাদারীপুরে ইজি বাইককে চাপা দিয়ে খাদে পড়ল বাস, 6 জনের প্রাণহানি, আহত বেশ কয়েকজন। পরিবহনের অনেক বেপরোয়া চালানোর কারণে মেন এই দুর্ঘটনা হওয়ার কারণে এইভাবে নির্মমভাবে চাপা দিয়ে মারা হয়েছে, নেশা করে আমার বাইকে মারা হয়েছে। রেকারবেল দিয়ে সম্পূর্ণ গাড়ি উঠানোর পরে বোঝা যাবে আরো কোনো নিহত বা আহত কেউ আছে কিনা। When men confront in our lives, in our homes, unconscious bias honestly and model their behavior through respect and action, they create space for women not just to survive but to thrive. প্রথমবারের মতো কোনো আয়োজনে বক্তব্য রাখলেন তারেক রহমান কন্যা জায়মা, নারী অধিকার নিশ্চিতে পুরুষের ভূমিকায় জোর। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। এবার জানাচ্ছি বিস্তারিত। 9 দিন ব্যাপী আপিল শুনানি সমাপ্ত করেছে ইসি। শেষ দিন শুনানি কক্ষে সিইসি বলেন, আপিল শুনানিতে কোনো পক্ষপাতিত্ব করে রায় দেয়নি ইসি। এদিকে শেষ দিনে মোট 65টি আপিল আবেদন শুনানি করে ইসি। শেষ দিনে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে ইসি বৈধতা দিয়েছে বেশিরভাগ প্রার্থীকে। ভোটযুদ্ধে টিকে গেছেন আওয়ামী লীগের আমলের সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। তবে বাতিলই রয়ে গেছে কুমিল্লা 10 ও চট্টগ্রাম 2 আসনে বিএনপি প্রার্থীর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে 611 থেকে 645 ক্রমিক ছাড়াও অপেক্ষমান তালিকা থেকে শুনানি হয়। শেষ দিনেও অপেক্ষমান রাখা হয় একটি আবেদন। এছাড়া বিবেচনাধীন রাখা হয় কিছু আপিল। শেষ দিনে দ্বৈত নাগরিকত্বের বেশিরভাগ অপেক্ষমান আবেদনকে বৈধ ঘোষণা করে ইসি। এছাড়া সুও মোটো হয়ে বাতিল হওয়া বেশ কিছু প্রার্থীর আবেদনকে পুনরায় বৈধতা দেয় ইসি। প্রার্থীরা ফিরে পান বিএনপির প্রার্থী শামা ওবায়েদ ও আব্দুল আওয়াল মিন্টু। তবে দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে কুমিল্লা 10-এ বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিল করা হয়। মানুষের মধ্যে এক ধরনের উৎসাহ যেমন পেয়েছি, আবার এটাও সত্য নির্বাচন সম্পর্কে মানুষের যেন একটা কেমন অনীহা কাজ করছে। সমর্থক লিস্টের কয়েকজনকে খুঁজে পাওয়া যায়নি, এই কারণে পরবর্তীতে আমরা এফিডেভিট দেই এবং সেটা হচ্ছে যে কমিশনে অ্যালাউ করেন। ম্যাজিস্ট্রেট বিদেশে কোনো ঘটনা ঘটলে মামলা আমলে নিতে পারে না। আমলে নিতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। তো এই কথা শোনার পর নির্বাচন কমিশন বললেন যে আপনার মনোনয়ন বৈধতা আছে, আপনি এবার দিতে পারেন। এদিন ঋণ খেলাপির অভিযোগে চট্টগ্রাম 4-এ বিএনপির প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। তবে আপিল বিভাগে স্থগিতাদেশ জারি থাকায় চট্টগ্রাম 2 আসনের বৈধ ঘোষিত বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করা হয়। জনাব ফাহিম চৌধুরী ধানের শীষের বৈধ প্রার্থী হিসেবে নির্বাচন কমিশন কর্তৃক আজকে ঘোষিত হয়েছে। একটা সাধারণ একটা গাইডলাইনের মতো করে তারা একটা চিন্তা করেছেন এবং আমাদের বক্তব্যটা সেটাই ছিল যে সংবিধান সম্মতভাবে কোনো ব্যক্তি যিনি দ্বৈত নাগরিক তিনি যদি মনোনয়নপত্র জমাদানের পূর্বে তার নাগরিকত্ব ত্যাগ করেন তাহলে সাংবিধানিকভাবে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য যোগ্য। জামাতে ইসলামীর আইনজীবী জানান, দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে বাতিল হওয়া সব প্রার্থিতা গ্রহণ করেছে ইসি। এদিকে শেষ দিনে জাতীয় পার্টির 2টি আপিল মঞ্জুর হয়।
পোস্টাল ব্যালট করার আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করা হয়নি। কি পারমিটেশন অ্যান্ড কম্পিটিশনের মাধ্যমে এখানে একটি ইঞ্জিনিয়ারিংয়ের গন্ধ আমরা পাচ্ছি। শুনানি শেষে সিইসি সুন্দর মতো ভোট সমাপ্ত করতে সকলের সহযোগিতা চান। বলেন ইসি অংশগ্রহণমূলক নির্বাচন চায়। এর আগে কক্ষে কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানুল্লাহ বলেন, আইন অনুমোদন করায় ঋণ খেলাপিদের বৈধতা দিতে হয়েছে কমিশনকে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আসন্ন জাতীয় নির্বাচনে একটি দলকে জেতানোর জন্য কমিশনের কর্মকর্তারা ন্যাক্কারজনকভাবে কাজ করছেন। সিইসির সাথে বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টাল ব্যালট সহ নানা ইস্যুতে জানিয়েছেন অভিযোগ। এর আগে সকাল থেকে 3 দফা দাবিতে ইসি ভবন ঘেরাও করে নানান স্লোগান দিতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা। তফসিল অনুযায়ী নির্বাচন কমিশনের আপিল শুনানির শেষ দিন ছিল রোববার। এদিন সকালে পক্ষপাতের অভিযোগে ইসি ভবনের সামনে আসতে থাকেন ছাত্রদলের নেতাকর্মীরা, দিতে থাকেন মুহুর্মুহু স্লোগান। 3 দফা দাবিতে বেলা 11:30টার দিকে নির্বাচন ভবন ঘেরাও করেন তারা। এই সময় ব্যালট পেপারে অনিয়ম, ইসির ওপর একটি দলের প্রভাব বিস্তারের প্রতিবাদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে অবহেলার অভিযোগ করেন নেতারা। বলেন, দেশের ক্রান্তি লগ্নে আবারও গুপ্ত হয়ে অপরাজনীতি করবে একটি দল। প্রত্যক্ষ ইন্ধনে তারা এই ধরনের পোস্টাল ব্যালট ছাপিয়ে ষড়যন্ত্রমূলকভাবে এবং কারচুপি করার জন্য তারা এই ধরনের কার্যক্রমে লিপ্ত হয়েছে বলে আমরা মনে করছি। সুতরাং নির্বাচন কমিশনকে অনতিবিলম্বে পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্ক আমরা মনে করি অনতিবিলম্বে একদম সঠিক সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্কের অবসান করা উচিত বলে আমরা মনে করি। এই অবস্থায় বিকেল 5টা নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে নির্বাচন কমিশনে পৌঁছায় বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দলকে নির্বাচনে জেতানোর জন্য কাজ করছে নির্বাচন কমিশন। ঢাকা মহানগরী এলাকার বিভিন্ন নির্বাচনী এলাকায় একটি রাজনৈতিক দল তাদের মনোনীত সমর্থিত প্রার্থীদের নির্বাচনে বিজয়ী করার অনৈতিক কূটকৌশল অবলম্বন করে ব্যাপক হারে দেশের ভিন্ন ভিন্ন এলাকা হতে ভোটার এলাকা পরিবর্তন পূর্বক ঢাকা মহানগর এলাকার ভোটার হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তা সহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করি। পরে নির্বাচন কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে নির্বাচন কমিশন ভবনে ঢোকেন ছাত্রদলের একটি প্রতিনিধি দল। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি জানালো জামায়াতের প্রতিনিধি দল। একই সাথে একটি দলের প্রধানকে বাড়তি নিরাপত্তা দেওয়ার সমালোচনা করেছেন তারা। বৈঠক শেষে দলের নায়েবে আমির বলেন, নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সাথে অনেক ডিসি, এসপি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলেও অভিযোগ করেন তিনি। সমসাময়িক রাজনৈতিক বিভিন্ন বিষয়ে কথা বলতে রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল 4 সদস্যের এই দলের নেতৃত্ব দেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ভোটে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার পাশাপাশি চাইলেন দলের আমিরের বিশেষ নিরাপত্তা। কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে গভর্নমেন্ট, অতিরিক্ত সিকিউরিটি দেওয়া, অতিরিক্ত প্রটোকল দেওয়া, এই সব কিছু মিলে তারা নির্বাচনী মাঠে যে সমতল ভূমিকার প্রশ্ন আসছে সেটিকে সুস্পষ্ট লঙ্ঘন করছে। একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মোহতারাম আমিরকে, প্রধানকে সম আচরণ দিতে হবে। ডাক্তার তাহের অভিযোগ করেন, নির্বাচনে বৈধ অবৈধ প্রার্থীদের বিষয়ে একটি দল ইসিকে চাপ দিচ্ছে। একই সাথে অনেক ডিসিএসপির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন তিনি। বলেন, সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকে ভোট কেন্দ্রে প্রবেশ না করার সুপারিশে প্রধান উপদেষ্টা সম্মতি দিয়েছেন। আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়ে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে
যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। আমরা খুব স্পষ্টভাবে আজকে বলতে চাই যে কোনো ধরনের চাপে নতি স্বীকার না করে আরপিওর যে নিয়ম আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টিকে ফয়সালা করা হয়। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর তাহের বলেন, ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে গেলেও দলটির নায়েবে আমিরের আসনে প্রার্থী দিবে না জামায়াত। আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নায়েবে আমির আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিদারুণ কষ্ট আর ত্যাগের কথা শুনলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আশ্বস্ত করলেন ক্ষমতায় গেলে চিকিৎসার পূর্ণাঙ্গ খরচ ও যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের। তারেক রহমান আরও বলেন, আগামীতে একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে দেশে শোকসভা আর শোকগাথা চলতেই থাকবে। যাদের আপসহীন লড়াই, যাদের রক্তস্রোতে ভেসে যায় স্বৈরাচার, সেই শহীদ পরিবার ও আহতদের নিয়ে বিএনপি আয়োজন করে এই মতবিনিময় সভার। আলোচনায় যোগ দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আমার আহনাফ রক্ত দিয়েছে বিধায় আপনি আজকে এখানে আছেন। এতদিন ভার্চুয়ালি জুলাই অভ্যুত্থানের ভুক্তভোগী পরিবারের কথা শুনলেও সশরীরে আজ তাদের ত্যাগ, সংগ্রাম আর স্বজন হারানোর যন্ত্রণার সাক্ষী হলেন। যাদের রক্তের বিনিময়ে মুক্ত বাংলাদেশ, তাদের নিয়ে রাষ্ট্র ও রাজনৈতিক দলের ভূমিকার সমালোচনা উঠে আসে সভায়। আমার ভাইয়ের আসামিদেরকে দেখায়া বলছি যে এখানে আসামিরা আছে। আমি নাহিদ ভাইয়ের কাছে গিয়েছি বেশ কয়েকবার, ওনার জন্য আমার 3টা আসামি চলে গেছে, পালিয়ে গেছে। আপনারা চেয়ারম্যান কাউন্সিলর হতে পারতেন না, ভোগ বিলাসিতা করতেছেন, প্রটোকল নিচ্ছেন, কিন্তু যাদের বিনিময়ে সেখানে গেছেন তাদেরকে ভুলে গেছেন। ছোট সদস্য মিলে আমার একটা পরিবার, এই পরিবারটা নিয়ে আমি কষ্টে জীবনযাপন করি। আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। আগামী নির্বাচনে যেই আসুক তারা যেন আমাদের সাথে ইন্টারিম সরকারের মতো বেইমানি না করে। ধন্যবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটের অনুষ্ঠানে ভুক্তভোগী কয়েকজনের সাথে একান্তে কথা বলেন তারেক রহমান। পাশে থাকার আশ্বাস দেন পরিবারগুলোকে। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। দুইভাবে আমরা গণ অভ্যুত্থানে আহতদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করতে পারি। এক, রাষ্ট্রীয় উদ্যোগে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা এবং তার যোগ্যতা অনুযায়ী তার অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি চেয়ারম্যান বলেন, আর শোকসভা নয়, এদেশের গণতান্ত্রিক মানুষ আগামীতে রচনা করবে বিজয় গাথা। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এইভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। আর শোকগাথা বা শোক সমাবেশ নয়, বরং আসুন গণতান্ত্রিক আমি মানুষ আগামীর বাংলাদেশে গণতন্ত্রের বিজয় গাথা রচনা করবে ইনশাআল্লাহ। অনুষ্ঠানে দর্শক সারিতে ভুক্তভোগী পরিবারের সাথে বসেছিলেন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শুধু নীতি তৈরি করে নয়, মাঠ পর্যায়ে বাস্তবায়নের মধ্য দিয়েই নারীর সম্ভাবনা নিশ্চিত করা যাবে। রাজধানীতে এক নীতি সংলাপে এমন মতামত দিয়েছেন প্রতিষ্ঠিত নারীরা। অনুষ্ঠানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জায়মা রহমান বলেন, নারী অধিকার কেবল নারীদের বিষয় নয়, এটি জাতীয় ও অর্থনৈতিক ইস্যু। নারীর অধিকার আদায়ে পুরুষদের সহযোগিতা প্রয়োজন বলেও মনে করেন তিনি। এ সময় বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নারী পুরুষ সবার জন্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে আমার প্রশ্ন আপনার কাছে যে আসলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ঢাকা ফোরাম আয়োজিত জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক নীতি সংলাপ আলোচনায় উঠে আসে নারীদের বিভিন্ন সামাজিক সমস্যা ও সমাধান প্রসঙ্গ। আমন্ত্রিত অতিথিরা জবাব দেন নারীদের বিভিন্ন প্রশ্নের। সংলাপে বক্তারা বলেন, শুধু বড় বড় পলিসি তৈরি নয়, মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন প্রয়োজন।
বড় বড় শুধু পলিসি থাকলেই হলো না, আসলে সেটা মাঠ পর্যায়ে অর্থাৎ ফিল্ড লেভেলে সেগুলো বাস্তবায়ন করাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। Our asset is our human capital, and if we are not considering 50% of our bright assets that are sitting underutilized, then we can't really be talking about proper economic progress of the country. Do not actually think about the gender issue. আমরা নিজেরা আমি মহিলা মনে করে আমি অনেকখানি পিছনে পড়ে যাচ্ছি। ঢাকায় প্রথমবারের মতো কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখেন খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের কন্যা জাইমা রহমান। জলবায়ু পরিবর্তন নীতি তৈরিতে নারীদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে মনে করেন তিনি। This makes something very clear. Gender equality is not a women's issue. It is an economic and national issue. Belief means nothing without action. To the men among us, our fathers, our brothers, our sons, our husbands, our colleagues and friends, your support for women's rights matters. Your celebration of women's success matters. বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ন করতে হবে। প্রত্যেক নাগরিকের জন্য রাষ্ট্রের উন্নয়নের সুফল নিশ্চিত করার তাগিদ দেন তিনি। We need to go for total and serious deregulation of the country, liberalization of the country, democratization of the country. এই জায়গাটা যদি আমরা লেভেল প্লেইং ফিল্ড এস্টাবলিশ করতে পারি সকলের জন্য, সেখানে নারীদের লাইফ অনেক ইজি হয়ে যাবে। এবং সাথে সাথে নারীরা যেহেতু অনেকটা পিছিয়ে পড়েছে, উই হ্যাভ টু অলসো অ্যাড্রেস সাম টার্গেটেড অ্যাপ্রোচ। এ সময় বক্তারা নারীদের সামনে এগিয়ে নিতে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের উপর জোর দেন। আমাদের এই রিপ্রেজেন্টেশনটা প্রয়োজন। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলে গণঅভ্যুত্থানে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে, এমন মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার সন্ধ্যায় রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোট কার্যক্রম ও মতবিনিময় সভায় এসব কথা বলেছেন তিনি। এ সময় তিনি আরও বলেন, নির্বাচনের জন্য সবাই প্রস্তুত। গণঅভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা ছিল পরিবর্তন। অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট সংস্কার, বিচার ও নির্বাচন। সংস্কার প্রশ্নে অভিজ্ঞদের দিয়ে সরকারি প্রভাব মুক্তভাবে সংস্কার কমিশন থেকে মতামত নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। যদি এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়, তাহলে জুলাই যে পরিবর্তনের স্বার্থে হয়েছিল, পরিবর্তনের লক্ষ্যে হয়েছিল, এবং জুলাই পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে পরিবর্তনের আশা জেগেছিল, সেটার আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। নির্বাচন কমিশন সংবিধানের বাইরে গিয়ে বিএনপির ২০ জনের অধিক দ্বৈত নাগরিকদের বৈধতা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। রোববার রাতে এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যোগ্যতা হারিয়েছে। আপিল শুনানির রায় দেওয়ার পূর্বে বিএনপির মহাসচিব সহ ৫ জনের দলের সাথে বৈঠক করা নিয়েও আপত্তি জানান তিনি। বলেন, নির্বাচন কমিশনের এমন একপেশে আচরণের প্রেক্ষিতে এনসিপি নির্বাচনের অংশগ্রহণ করবে কিনা তা নিয়ে নতুন করে ভাবতে হবে। আসিফ মাহমুদ জানান, সোমবার প্রধান উপদেষ্টা ও এনসিপির অংশীজনদের সাথে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে দলটি। আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না, এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্য আসন সমঝোতায় পাওয়া 30টি আসনের মধ্যে 27টিতে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে প্রার্থীদের নাম ও ছবি সহ এবং পোস্ট করা হয়েছে। প্রার্থীদের পক্ষে ভোট চাওয়া হয়েছে শাপলাকলি প্রতীকে। বাকি 3 আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে। চূড়ান্ত হওয়া এনসিপি প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা 11 আসনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর 4 আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা 4 আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় 1 আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা 8 আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও নোয়াখালী 6 আসনে জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
এছাড়া ঢাকা 18 আসনে আরিফুল ইসলাম আদিব সহ 27টি আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি। না ভোটের পক্ষে যে বা যারা ক্যাম্পেইন করুক, দিন শেষে দেশের জনগণ হ্যাঁ ভোট নতুন বাংলাদেশ ও সংস্কারের পক্ষে তাদের চূড়ান্ত রায় প্রদান করবে, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুরে আবু সাঈদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সংস্কারের পক্ষে যতটুকু অর্জন হয়েছে তা যেন কেউ ধূলিসাৎ না করতে পারে, সেজন্যই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার কোনো বিকল্প নেই। হ্যাঁ ভোটের মাধ্যমে পুরনো ফ্যাসিবাদী কাঠামো থেকে বের হয়ে গণতান্ত্রিক কাঠামোতে যাত্রা শুরু করবে বাংলাদেশ, বলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। পরে জাতীয় ছাত্র শক্তির গণভোটের হ্যাঁ যাত্রার কার্যক্রম উদ্বোধন করেন তিনি। এর আগে রংপুরের চেম্বার মিলনায়তনে হ্যাঁ যাত্রা ক্যাম্পেইন ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। যতই না ভোটের ক্যাম্পেইন কেউ করুক না কেন, না ভোট নয়, বরং বাংলাদেশের জনগণ হায়ের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে তাদের চূড়ান্ত রায় প্রদান করবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 জনের বিরুদ্ধে প্লট বরাদ্দে দুর্নীতির মামলার যুক্তিতর্ক শেষ হয়েছে। আগামী 2 ফেব্রুয়ারি রায়ের দিন ধার্য করেছেন আদালত। রোববার সকালে ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক রবিউল আলমের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের এই দিন ঠিক করেন। দুদকের পক্ষে অ্যাডভোকেট হাফিজুর রহমান যুক্তিতর্ক তুলে ধরেন। তিনি আসামিদের সর্বোচ্চ সাজা যাবজ্জীবন প্রত্যাশা করেন। শেখ হাসিনা, রাদওয়ান সিদ্দিক ববি, টিউলিপ সিদ্দিক সহ 18 আসামি গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে পলাতক রয়েছেন। এজন্য তাদের পক্ষে যুক্তি উপস্থাপন করা সম্ভব হয়নি। তবে কারাগারে থাকা একমাত্র আসামি খুরশিদ আলমের পক্ষে তার আইনজীবী শাহিনুর ইসলাম যুক্তিতর্ক তুলে ধরেন। মোহাম্মদপুরে মাহমুদুর রহমান সৈকত সহ 9 জনকে হত্যায় শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 আসামির বিরুদ্ধে অভিযোগ আমল নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। এদিকে জুলাই হত্যাকাণ্ডের মামলায় ওবায়দুল কাদের সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ, আদেশ 22 জানুয়ারি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে, গত বছরের 18 ও 19 জুলাই রাজধানীর মোহাম্মদপুরে ছাত্র জনতাকে উদ্দেশ্য করে নির্বিচারে গুলি করে আইন শৃঙ্খলা বাহিনী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা। গুলিবিদ্ধ হয়ে নিহত হন মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফায়াজ সহ বেশ কয়েকজন। মোট 9 জনকে হত্যা করা হয় এবং অসংখ্য মানুষ সেখানে আহত হন। রোববার এই মামলায় ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক সহ 28 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক 24 আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এই মোহাম্মদপুরের হত্যাকাণ্ডের সাথে তাপসের সংশ্লিষ্টতা খুব স্পষ্টভাবে দেখানো হয়েছে। জাহাঙ্গীর কবির নানকের পেশা যে গুন্ডা বাহিনী মোহাম্মদপুর এলাকায় ছিল, তাদের সেই গুন্ডা বাহিনীর বিভিন্ন পর্যায়ের নেতারা প্রত্যেকেই সশস্ত্র ছিল এবং ভিডিওতে তাদেরকে আইডেন্টিফাই করা হয়েছে। সেই কারণে তারা সহ যারা ঘটনাস্থলে থেকে সরাসরি আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের হত্যা করেছে, তাদেরকে আমরা এখানে আসামি শ্রেণীভুক্ত করেছি। একই ট্রাইব্যুনালে গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ 5 আসামির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 18 ফেব্রুয়ারি ধার্য করেন আদালত। পাশাপাশি গুমের মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 আসামির বিরুদ্ধে 25 মার্চ তদন্ত প্রতিবেদন দিতে আদেশ দেন আদালত। এদিকে ট্রাইব্যুনাল 2-এ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি সহ 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি করেন রাষ্ট্রপক্ষ। এছাড়া আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় যুক্তিতর্ক শুরু হয়। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের ঘটনাগুলো পুরোপুরি সত্য হলেও আংশিক উঠে আসছে, এমন দাবি করেছেন এসব সম্প্রদায়ের নেতারা। তারা বলেন, এরপরও সরকার ও রাজনৈতিক দলগুলো এসব স্বীকার করতে চায় না। নারী নেত্রীরা বলেন, কিছু রাজনৈতিক দল নিবন্ধন টিকিয়ে রাখতে নারীদের রাখলেও নির্বাচনে প্রার্থী করেনি। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সেমিনারে এসব কথা বলেন আলোচকরা।
নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের জন্য কেমন হবে আগামীর বাংলাদেশ তা অনেকটাই নির্ভর করছে আসন্ন সংসদ নির্বাচনের ওপর। তাই রাজনৈতিক দলগুলো তাদের ইশতেহারে নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে কি করবে তা ঘোষণা করতে হবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের সেমিনারে বক্তারা এসব দাবি জানান। কোনো আদিবাসী অথবা কোনো সংখ্যালঘু কোনোদিন কোনো বাঙালি বা সংখ্যাগুরুর বাড়িতে আগুন দিয়েছে? কোনো নজির কি আমরা দেখাতে পারি? এই যে মবকৃষি শুরু হয়েছে বাংলাদেশে আমাদের সম্প্রদায়ের উপর, এটা কি? এ কি বাংলাদেশ? রাউজান থেকে শুরু বাড়িতে সংখ্যালঘুদের বৌদ্ধ এবং হিন্দু বাড়িতে তালা দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বেছে বেছে। এটা কি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে করা হচ্ছে না? এরপরে আমরা কেমনে ভোট দিতে আমাদের লোকজনকে বলতে পারবো যে না ভোট কেন্দ্রে যেতে হবে? বক্তারা বলেন, ধর্মভিত্তিক দলগুলো আসন্ন নির্বাচনেও নারীদের প্রার্থী করেনি, শুধু দলের নিবন্ধন টিকিয়ে রাখতেই নারীদের দলে রাখা হয়েছে। আমরা তো জানি আছে শুধু তাদের পার্টির রেজিস্ট্রেশনটা বহাল রাখার জন্য এটা করা হয়েছিল, আর কোনো কারণে না। ওরা নারী নেতৃত্ব বিশ্বাস করে না, এটা তাদের ম্যানিফেস্টোতেই আছে। আমাদেরকে সরাসরি প্রতিনিধিত্ব করার সুযোগ করে দেওয়া হোক। আমাদের ভোট আমাদের লোককে আমরা দিব, আমরা অন্য কোনো দলকে দিব না, অন্য কোনো ভোটেও দিতে যাব না যদি নিরাপত্তা না দেওয়া হয়। যারা দখলদারি করছেন তারাই যদি শান্তি চুক্তির রক্ষক হন, তারাই যদি রাষ্ট্রের রক্ষক হন, রাষ্ট্রের পাহারাদার হন, তাহলে তো চুক্তি বাস্তবায়ন হবে না। গত 1.5 বছরে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর ভয়াবহ নির্যাতন হয়েছে এমন অভিযোগ করেন এসব সম্প্রদায়ের নেতারা। তারা বলেন, এরপরও সরকার এসব অস্বীকার করে দায়মুক্ত হতে চায়। 500-এর মতো ঘটনা ঘটেছে এই 2025 সালে, কিন্তু ঘটনাগুলি ঘটে, সরকার স্বীকার করতে রাজি না, রাজনৈতিক দল স্বীকার করে না। 10% বলেন তাদের কোনো পার্টিসিপেশন নাই। তা যদি না থাকে তাহলে এটা কি সংস্কার হলো, কি গণভোট হবে? এখনই যদি নির্বাচন ইশতেহারে তারা এই কথাগুলো লিখেন সেটা ভালো হয়, যে বাংলাদেশ বহু জাতি, বহু ভাষা, বহু সংস্কৃতির মানুষের সমৃদ্ধ, বৈচিত্র্যপূর্ণ এবং সম্ভাবনাময় একটি দেশ। আপনার প্রয়োজন আছে সেরকম নেতা তৈরি করার জন্য। যেই নেতাগুলো বিক্রি হয়, রাষ্ট্রের কাছে বিক্রি হয়ে যায়, আমরা সেইগুলোকে নেতা বলতে চাই না। একটা নির্বাচন তখনই গ্রহণযোগ্য হয়ে ওঠে যখন শেষ ভোটারটিও ভয় নয়, আশা নিয়ে ভোট দেয় এবং সে ভোটের ফলাফলে তার আশার প্রতিফলন দেখতে পায়। সবার সমানাধিকার শুধু আইনে থাকলেই হবে না, ক্ষমতায় গেলে কিভাবে তার নিশ্চিত করা হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর স্পষ্ট ঘোষণা চান বক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। এবারে ইরান সরকারের সমর্থনে ব্যাপক বিক্ষোভ হয়েছে তুরস্কে। দেশটির সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলে খামেনি প্রশাসনকে সমর্থন জানিয়ে রাস্তায় নামেন কয়েকশো মানুষ। রোববার যুক্তরাষ্ট্রের কনসুলেটের বাইরে আয়োজিত হয় বিক্ষোভটি। প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই এতে যোগ দেন বিক্ষোভকারীরা। এ সময় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও ইসলামী প্রজাতন্ত্রের জনক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির ছবি হাতে নিয়ে স্লোগান দেন আন্দোলনরতরা। পোড়ানো হয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পতাকাও। এ সময় ওয়াশিংটন ও তেল আবিবের বিরুদ্ধে ইরানের সরকার বিরোধী বিক্ষোভ ফুঁসিয়ে দেওয়ার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। দাবি, খামেনি প্রশাসনের বিরুদ্ধে জনগণকে উস্কে দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।